প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার, ট্রাইব্যুনাল আইন সংশোধন। ক্রেতার সারি দীর্ঘ, ট্রাকে পণ্য কম, টিসিবি পণ্য। দৈনিক সমকাল, আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান, সশস্ত্র বাহিনী দিবস আজ। কালের কণ্ঠ, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না, জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক। দৈনিক যুগান্তর, সীমাহীন কষ্ট নগরবাসীর, শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন, মাঠে ছুটছেন নেতারা, হরিলুটের 6 প্রকল্প, ব্যয় 5,500 কোটি টাকা। 15 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। মানব জমিন, রণক্ষেত্র সায়েন্স ল্যাব, দুদকে অদৃশ্য ভূত, ঝুলে থাকা মামলার অনুসন্ধান। আমাদের সময়, বিদেশে সংঘটিত অপরাধের বিচারও করা যাবে, উপদেষ্টা পরিষদে আইসিটি অধ্যাদেশ অনুমোদন। খবরের কাগজ, রাজনৈতিক দলকে শাস্তির সুপারিশের বিধান বাতিল, সাবেক আইজিপি মামুন সহ 8 কর্মকর্তা কাঠগড়ায়, আজ সশস্ত্র বাহিনী দিবস। দেশ রূপান্তরের শিরোনাম, যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি, দল নিষিদ্ধের বিধান বাদ রেখেই ট্রাইব্যুনাল অধ্যাদেশ। সময়ের আলো, থাকছে না রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান, সার্বিয়ান কসাইয়ের সঙ্গে জিয়াউলের তুলনা। দৈনিক ইনকিলাব, পেশাদারিত্ব না বিশ্বাসঘাতকতা, খুনিদের পক্ষে বিএনপি জামাতপন্থী আইনজীবী। কালবেলার শিরোনাম, বহুমুখী তদবিরে চাপে প্রশাসন, 343 প্রভাবশালীর হিসাব আটকা 14,000 কোটি টাকা। দৈনিক দিনকাল, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটি বলিনি। দৈনিক জনকণ্ঠ, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশের প্রস্তাব নাকচ, সশস্ত্র বাহিনী দিবস আজ, ব্যাপক কর্মসূচি। ডেইলি স্টার, নো প্রভিশন ফর পানিশিং এনি পলিটিক্যাল পার্টি। এই শিরোনাম। আজকে আমরা যদি প্রথমেই সশস্ত্র বাহিনী দিবসের আলোচনায় একটু যেতে চাই। আজকে সশস্ত্র বাহিনী দিবস এবং সবচেয়ে খবরটা হলো যে 1 যুগ পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনাকুঞ্জে যাচ্ছেন। এটা পরিবর্তন তো অবশ্যই, নাকি কি বল? প্রথমত হচ্ছে, এটা তো আমাদের মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত দিবস। এই দিনে সম্মিলিত প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছিল এবং সেই ধারাবাহিক বিজয় ছিনিয়ে এনেছে। তো আমরা এই সশস্ত্র দিবসের মধ্য দিয়ে তো 71-ই আসলে ফিরে যাই, যে 71-এ গৌরব দীপ্ত ইতিহাস, আমাদের সেনাবাহিনী, জনতা যে দুর্জয় প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই স্মৃতি বহন করে, এবং এটা প্রতি বছরই এটা হয়। তবে দীর্ঘদিন তো খালেদা জিয়া কারাগার গৃহবন্দী ছিলেন বলা যায়। তো তারপরে উনি বোধহয় এই প্রথম সশস্ত্র বাহিনী দিবসে যাচ্ছেন, এমন 1 যুগ পরে উনি ক্যান্টনমেন্টে প্রবেশ করছেন যদ্দূর মনে হয়। তো এটা একটা ভালো খবর। তবে উনি সুস্থ হয়ে ওনার অবস্থান রাজনীতিতে আবার সক্রিয় হন, জাতি তো সেটি প্রত্যাশা করে। আপনি যেটা বলছিলেন, এই একটা দিনে মানে সমাজের বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের মানুষজনদের যে সম্মিলন এবং ঐক্যটা আমরা দেখি, সেটা কিন্তু দেশের মানুষকে আশা জাগায়। এটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে প্রিয় মুখগুলো, বিশিষ্ট মুখগুলো হাতে হাত মিলানো, একসাথে বসা, আলোচনা করা, এটা তো একটা অন্যতম আনন্দের জায়গা। এবং নিশ্চয়ই, এবং সেনাবাহিনীর সঙ্গে আসলে সেনাবাহিনী কি, তারা তো আমাদের জনগণের অংশ, জনগণের সশস্ত্র অংশ, এবং তার সঙ্গে জনগণের যে যোগাযোগটা এই দিবসের মধ্য দিয়ে এক ধরনের নৈকট্যবোধ দেখা যায়, যেটা আপনি যথার্থই বলেছেন। এটা নিঃসন্দেহে জাতির জন্য একটা গৌরবের প্রতীক বলে আমি মনে করি। এখন যে আলোচনাটা করতে চাই, সেই আলোচনাটা করতে যাওয়ার আগে মনে হয় যে এই যে কয়েকদিন আগেই, মাস 3 আগেই তো গৌরবোজ্জ্বল একটা ভূমিকা পালন করলেন আমাদের শিক্ষার্থীরা, প্রিয় সন্তানেরা। কিন্তু গত কয়েকদিন ধরে বিশেষ করে তিতুমির কলেজের যে ঘটনাটি ঘটলো, এবং একই সাথে গতকাল ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটায়
প্রিয় মুখগুলোর বা সেই তাদের যে জেস্চার, তাদের যে ভঙ্গি এবং আন্দোলন করার, একজনকে আরেকজনকে দেখে নেবার যে প্রয়াসটা, ছোট্ট ঘটনা, সিটি কলেজের পাশ দিয়ে ঢাকা কলেজের গাড়ি যাচ্ছিল, ওরা ঢিল দিয়ে তাকে আহত করেছে, এই দুই কলেজের মধ্যে তুমুল কালাম কাণ্ড হয়ে গেল এবং এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামতে হলো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাদেরকে থামানোর অভিভাবক কেউ নেই? সেটা খুবই দুঃখজনক ঘটনা, আপনি যথার্থই প্রশ্ন করেছেন। এই তো কিছুদিন আগেও তারা তো এই সরকারের পতনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা পাশাপাশি মিছিল করেছে, একে অন্যের সহযোগিতা করেছে। তো আজকে তারা নিজেরা সংঘাতে অবতীর্ণ হয়েছে, এটা খুবই দুঃখজনক। এবং এই তারুণ্যের মধ্যে তো হ্যাঁ, তাদের আন্দোলনের শক্তি থাকবে, কিন্তু শৃঙ্খলা থাকবে এবং নিজেরা হানাহানি করার মধ্য দিয়ে তারা তাদের গৌরবদীপ্ত ইতিহাস, যে ইতিহাস তারা গড়েছিল, সেখানে কালো ছায়া ফেলছে। এটা কোনো ক্রমে কাম্য হতে পারে না। আর একটা হচ্ছে খুবই ঠুনকো ব্যাপার, একটা ঠুনকো ব্যাপারকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটা, এটা ঠিক না। আর একটা হচ্ছে যে যখন দুইজনের সঙ্গে একটা সংঘাত হতে পারে, তখন কেন অন্যরা এগিয়ে আসবে, তারা কেন এর সঙ্গে জড়াবে? বরং তাদেরকে উচিত হচ্ছে এটাকে কি করে নিষ্পত্তি করে দেওয়া যায়। তো তা না করে তারা দুই পক্ষ হয়ে দুই কলেজ, তো শুধু দুই কলেজে মানলো কি, যে এতে যে জনগণের যে ভোগান্তিটা হলো, এবং যেভাবে দেখবেন রাস্তা অবরোধ একটা জায়গায়, এই শহরের একটা জায়গার রাস্তা বন্ধ হয়ে গেলে কিন্তু টোটাল ঢাকা শহরটা কলাপস হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই যে মানুষের দুর্ভোগ হওয়ার যে জায়গাটা, ওরাও বোঝে তো নাকি? না, বোঝা উচিত। আর একটা হলো, আমি যে জায়গাটা বলতে চাই যে হয়তো দুই ভাই দুই কলেজে পড়ে, জি, হতেই পারে। তো এই যে ভাই ভাইয়ের সংঘাত হচ্ছে, তো এটা তো কোনো ক্রমে সমর্থন না। আর জনজীবনের কথা তো ভাবতে হবে, তারাই তো দেশের কর্ণধার, আগামী দিনের কর্ণধার, দেশ চালাবে। তো তারা যদি এই ট্রেনিংটা, দেশের প্রতি এই মমত্ববোধ, মানুষের প্রতি মমত্ববোধটা তৈরি না হয় ছাত্র জীবনে, পরবর্তীতে তার কি প্রকাশ পাবে? আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আমাদের এই সন্তানদের আরও সংযত হওয়া দরকার, তাদের কাছে শালীন এবং মানবিক আচরণ আমরা প্রত্যাশা করি। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটা হলো যে আমাদের সমন্বয়করা, তারা তো দুর্দান্তভাবে একটা নেতৃত্ব দিল। আমি জানি না যে বোকার মতো প্রশ্নটা হচ্ছে কিনা, এখন কি আমরা আশা করতে পারি না যে তারা এই শিক্ষার্থীদের সাথে বসুক, যে তোমরা এই কাজগুলো করো না, তাহলে শুধু টেলিভিশনে ভাষণ দিলেই তো হবে না নাকি? না, টেলিভিশনে ভাষণ কিংবা সে ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে তো এই দায়িত্ব পালন হবে না। আমার মনে হয় তাদের এটা দেখা উচিত, এবং আগেও দেখা উচিত ছিল। যখন এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে না, সচিবালয়ে উঠে গেল, এবং তখনই তাদের দেখা উচিত ছিল যে এই একটা অযৌক্তিক যে বিষয়টাকে সেদিন সরকারকে মানতে বাধ্য করা হলো এবং সরকারকে জিম্মি করে ফেলা হলো। তো এই ঘটনাটা তারা কিন্তু এগিয়ে আসলো না। পরবর্তীতে আনসাররা যখন একই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু ছেলেরা এগিয়ে আসছে, কিন্তু ছাত্রদের ক্ষেত্রে এগিয়ে আসলে এই ঘটনাটা ঘটতো না। এবং এই ঘটনা ঘটেছে বলেই এখন অনেকেই সরকারকে জিম্মি করারও চেষ্টা করছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, সবাই দাবি নিয়ে দাঁড়াচ্ছে। এমন ধরুন যে একটা তিতুমির কলেজের ঘটনাটি ধরেন, যে তিতুমির কলেজ ইউনিভার্সিটি হবে কি করা সম্ভব কিনা, এটা একটা রাষ্ট্রীয় পরিকল্পনার ব্যাপার, এবং সেটা রাষ্ট্রের ক্যাপাসিটির ব্যাপার, যে নতুন বিশ্ববিদ্যালয় তারা করবে কিনা, করলে কোথায় করবে। হ্যাঁ, তিতুমির কলেজের ছেলেমেয়েরা দাবি করতেই পারে, ছেলেরা দাবি করতেই পারে, আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাস্তা বন্ধ করে এইভাবে জনগণ এবং সরকারকে জিম্মি করার এই প্রবণতা, এটা কোনো ক্রমে সমর্থন যোগ্য না। তো এই যে উচ্ছৃঙ্খলতায় আমি বলবো, এখান থেকে ছাত্রদেরকে বিরত করতে হবে। এ দায়িত্ব শুধুমাত্র যে ওই আন্দোলনকারী ছাত্র নেতাদের তা না, এটা শিক্ষকদের, অভিভাবকদের, সবাইকে, তাদের সন্তানদের, আমাদেরকে তাদের বোঝাতে হবে যে এই ধরনের বিষয়ের মধ্যে দাবি আদায় করার এটা কোনো পদ্ধতি না। তারা স্মারকলিপি দিতে পারে, তারা লেখালেখি করতে পারে, বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি হয়তো প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু এই পদ্ধতিতে যাওয়াটা মোটেই সমর্থনযোগ্য না। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন পেশার মানুষেরা রাস্তায় নেমে অন্তর্বর্তী সরকারকে অস্থির করে তুলছে, পরিবেশকেও অসহনীয় করে তুলছে। এর থেকে বিরত হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট সবারই এগিয়ে আসা উচিত। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে যেতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকারের ভিত্তিতে খবর এলো যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল খুব ক্লিয়ার করেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এমন কথা আমি বলিনি,
ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না। এবং একই সাথে গতকাল ট্রাইব্যুনালে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না। সবগুলো মিলে রাজনৈতিক মেরুকরণ কি হচ্ছে মনে হয় আপনার? সেইটা আগে বলি যে নিষিদ্ধ হওয়ার এই প্রবণতা, এই নিষিদ্ধ হওয়ার এই সিদ্ধান্তগুলো কতটুকু সঠিক। যেমন আমরা মুভমেন্টের এক পর্যায়ে দেখলাম জামাতকে নিষিদ্ধ করেছে, আপার হ্যান্ড দিয়ে দিয়েছে, কিন্তু এতে জামাত ক্ষতিগ্রস্ত হয়নি, বরং লাভবান হয়েছে। তো আরেকটা হচ্ছে যে কোন দল মানে দেশ শাসন করবে এটার ভার হচ্ছে জনগণের উপর, জনগণ ঠিক করবে। সেখানে আদালত কিংবা প্রশাসনিক নির্দেশে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না। আর একটা হচ্ছে যে ধরুন আওয়ামী লীগ শাসন আমলে তো বিএনপি সহ অন্যরা অংশগ্রহণ না করা ওই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়নি। ঠিক তেমনই করে আজকে যদি দেশের অন্যতম ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, হ্যাঁ, তা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হলো, সেই নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে প্রশ্ন উঠতে পারে এবং সেটা আমার মনে হয় সমর্থনযোগ্য না। এখানে আমাদেরকে বুঝতে হবে যে অপরাধ কিন্তু দল করে না, অপরাধ করে ব্যক্তি, সেই ব্যক্তিদের বিচার হোক এবং সেখানে আইসিটি অ্যাক্টে অনুসারেই বিচার হোক, আপত্তির কিছু নাই। এবং যারা দণ্ডিত হবেন তারা তো আর ইলেকশন করতে পারবেন না। তো তার বাইরে যদি যারা দণ্ডিত নয় তারা যদি দলের হাল ধরে, দলকে নিয়ে নির্বাচনে যায়, আমি কোনো আপত্তি দেখি না, বরং সেটাই হওয়া উচিত। এবং জনগণের উপর আস্থা থাকা উচিত যে জনগণ কাকে ভোট দেবেন কি দেবেন না। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখাটা এটা সঙ্গত না। এটা আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝেন, যে কারণে তারা স্পষ্ট করে বলছেন যে তারা কোনো দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখতে। যে আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বললেন, তাদের অভিজ্ঞতার কারণেই তারা কিন্তু বলছেন যে দেশটা আসলে তো, এটা সত্য যে দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন, এটাই সত্য। গতকাল ট্রাইব্যুনালে পুলিশ কর্মকর্তাদের তোলা হলো যারা দণ্ডিত, মানে অপরাধী হিসাবে চিহ্নিত, যাদের এখনো বিচার হবে। তাদের কাউকে কাঁদতে দেখা গেল, কাউকে প্রতিবাদ করতে দেখা গেল। তো কি মনে হয় যে তাদের জেদসার দেখে কি মনে হয়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে পুলিশদেরকে তো ব্যবহার করেছে এবং সেই ব্যবহারের জন্য অতি উৎসাহী পুলিশ ছিল। তারা এই ধরনের মানে আগ বাড়িয়ে সরকারের লাঠিয়াল হিসাবে নিজেকে ব্যবহার করেছে, আবার অনেকে বাধ্য হয়েছে এবং অনেকে নিষ্ক্রিয় ছিল, এই সব কাজে যায় নাই। তো এই ঘটনা তো ব্যাপার, এর জন্য তো সেই সময়ের আমার মনে হয় যে হ্যাঁ, এখানে কিন্তু যারা দায়ী, যারা এই আগ বাড়িয়ে করেছে, যারা মঞ্চে ওঠে আওয়ামী লীগকে ভোট দিন দাবি করেছে কিংবা লাঠি অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগ করেছে, তো তাদেরকে চিহ্নিত করা উচিত এবং এখানের জন্য নিরীহ কিংবা ওই সময় চাকরিতে ছিল বলেই তার জন্য সাজা না হয়, এই ব্যাপারে কিন্তু স্বচ্ছতা থাকা উচিত। দৈনিক কালবেলায় যে রিপোর্টটি হয়েছে এটা একটু আলোচনা করতে চাই। বহুমুখী তদবিরে চাপে প্রশাসন, এবং এখানে যেটা বলা হচ্ছে তদবিরে এগিয়ে রাজনীতিবিদরা, দৌড়াচ্ছেন প্রভাবশালী কর্তারা, মাঠ প্রশাসনকে চাপে রেখেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও, ত্যক্ত বিরক্ত সচিবরা। না, এটা তো প্রশাসন তো একটা মানে স্বাভাবিক অবস্থায় নেই। কেন, প্রশাসনের উপরে যারা ছিল দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, পদোন্নতি দেওয়া হয়েছিল, তারা এখন সরে গেছে। সরে যাওয়ার পরে এখানে কিন্তু নিচ থেকে আসছে, অনেকেই নিষ্ক্রিয় ছিল, দূরে ছিল, তারা ডিপ্রাইভড ছিল, তারাও সামনে এসছে। তো এই ক্ষেত্রে তদবিরের একটা হিডিক পড়ে গেছে। আমার মনে হয় তদবির না, এই তদবিরটা বন্ধ করা উচিত। এবং বাংলাদেশের সবারই ধারণা যে তদবির ছাড়া কিছু হয় না। তো আমার মনে হয় এই রেওয়াজটা বন্ধ করা উচিত, যোগ্য লোককে তার স্থান দেওয়া উচিত। তবে এবার আমি যেটা শুনেছি যে সচিবালয়ের ব্যাপার, পুলিশে কিন্তু অনেকে অবহেলিত ছিল, দূরে ছিল এবং মানে বড় অঙ্কের টাকা দিয়ে আগে যেখানে রাজধানীতে নিয়োগ পেত, এখন বিনা পয়সায় তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে বলে আমি শুনেছি। এটা একটা ভালো খবর। এর পিছনে অন্য কিছু আছে কিনা জানি না, কিংবা আবার পিছনে লেনদেনের ব্যাপার শুরু হয়েছে কিনা সেটা আমি জানি না। তবে আপাতত যেগুলো শুনছি একটা ভালো খবরই, যদিও যোগ্য লোকের পাওয়ার অভাব আছে। তো দক্ষিণে আর পুলিশ বাহিনী তো ভেঙে পড়েছে, ডিমোলাইজড হয়ে গেছে, এটাকে আবার জাগিয়ে তোলা দরকার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে বাজার দর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পরিবর্তন আসছে কি মনে হয়? না, আসছে না। এবং বাজারের উপর ওই সিন্ডিকেট এটা কিন্তু বহাল তবিয়াতে আছে। এই সিন্ডিকেট ভাঙার দরকার। আর একটা হচ্ছে যে এটা তো বলতে হয় যে রাজনীতিতে ব্যবসায়ীরা আসতে পারেন না তা না, নিশ্চয়ই আসতে পারেন তার যোগ্যতা বলে, কিন্তু এই ব্যবসায়ী নেতৃত্ব দিয়ে এই ব্যবসায়ীদেরকে
সিন্ডিকেট ভাঙাটা এটা খুব কঠিন ব্যাপার। ব্যবসায়ী হচ্ছে উপদেষ্টা, উনি এটা সিন্ডিকেট ভাঙবেন এটা আশা করা যায় না। আর একটা হচ্ছে যে শুধুমাত্র সিন্ডিকেট তো ব্যাপারটা না, এখানে বিকল্প বাজার ব্যবস্থাও দরকার। যেমন ধরেন কৃষক যেন তার পণ্য সরাসরি নিয়ে আসতে পারে, মধ্যস্বত্বভোগী যেন না থাকে। হ্যাঁ, এটা দৌরত্বটাকে বন্ধ করা দরকার। এখানে ন্যায্য মূল্যে, ধরেন যে ন্যায্য মূল্যে যাতে পণ্য পেতে পারে। হ্যাঁ, টিসিবি কাজটা করে, একটা ট্রাক নিয়ে দাঁড়ায়, মানুষ হুড়মুড়ে পড়ে, এটা ঠিক না। সেটা প্রশ্ন উঠেছে ক্রেতার সারি দীর্ঘ ট্রাকে না, এটা নাই, বরং ন্যায্য মূল্যের দোকান করা উচিত। যে স্থানীয় শ্রমিক এলাকায়, গরিব এলাকায়, বস্তিতে এখানে ন্যায্য মূল্যের দোকান হবে, তাদের কার্ড থাকবে, তারা ন্যায্য মূল্যে পণ্য পাবে। এই ধরনের বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলার দরকার। কেবলমাত্র খোলা বাজারের পর সব ছেড়ে দেওয়া ঠিক না, এবং খোলা বাজারে পর সব ছেড়ে দিলে সিন্ডিকেট হবে। ওতে সরকারের নিয়ন্ত্রণ রাখার জন্য এখানে বিকল্প বাজার ব্যবস্থার পর জোর দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, দ্রব্যমূল্য তো ছিলই, কিন্তু আমাদের প্রিয় সন্তানদের দাবি দেওয়া নিয়েও আমরা আলোচনা করলাম। ওরা কেন অস্থির হয়, কেন অস্থির থাকে, এই যে তাদের অভিভাবকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, বোঝানোটা খুবই জরুরি। তার কারণ গণমানুষকে জিম্মি রেখে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করা কখনোই কাম্য না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।